কোথায় সুইজারল্যান্ড, কোথায় সাইবেরিয়া, আমাদের কাশ্মীর সেরা সেরা। ইয়েস। ওই পাহাড়ের মাথায় বরফ, এই ভ্যালিতে বরফ, নিচে বরফ। অন্যান্য সময় এই জায়গাটা যখন শীতকাল থাকে না তখন পুরো সবুজে সবুজ থাকে, তখন হচ্ছে গ্রিন কাশ্মীর। আর এখন এখানে পুরো বরফে ঢাকা হোয়াইট কাশ্মীর। আর যারা স্থানীয় তারা বলে যে আমাদের দুর্ভাগ্য যে এরকম স্নোফল আমাদের সহ্য করতে হয়। যারা ঠান্ডার মধ্যে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিতে পারেনি স্নান করে, তাদেরকে এইখানে এসে অঞ্জলি দেওয়ানো হবে। কথা ছিল আগামী 72 ঘন্টায় কাশ্মীর ঘুরে দেখব, এনজয় করব 2026 সালে তুষারপাত আর ভূস্বর্গে তার প্রভাব। সেই জন্যই জানুয়ারি মাসের 25 তারিখে তড়িঘড়ি কলকাতা থেকে এসে পৌঁছাই শ্রীনগর শহরে। আর সেখানে পৌঁছেই অভিজ্ঞতার প্রথম কলম ধরি সরাসরি বরফের রাজ্য সোনমার্গে পৌঁছে। কেটে যায় 24 ঘন্টা, হাতে সময় আর মাত্র 48 ঘন্টা, যার মধ্যে কভার করতে হবে কাশ্মীরের আরও দুটো জায়গা, গুলমার্গ এবং পেহেলগাম। উদ্দেশ্য বরফের চাদরে নিজেকে মুড়ে নেওয়া, কারণ আবহাওয়া বলছে আগামী 48 ঘন্টায় শ্রীনগর সহ সর্বত্র ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 26শে জানুয়ারি 2026 ভারতের 77তম রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। আর এই দিনেই গল্পের দ্বিতীয় পর্ব লিখব কাশ্মীরের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু গুলমার্গ থেকে। আজকে 26শে জানুয়ারি 2026, খুব সুন্দর দিন। 26 আজকের সকাল শুরু হয়েছে শ্রীনগর থেকে। আজকে আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন। এখান থেকে গুলমার্গ যাওয়ার প্ল্যান রয়েছে। তবে তার আগে গতকাল যখন এখানে পৌঁছেছিলাম রাত হয়ে গেছিলো, শরীরে এনার্জি আর ছিল না, কারণ কলকাতা থেকে ডিরেক্ট শ্রীনগরে এসেছিলাম, তারপরে সোনমার্গে গেছিলাম। তো আপনাদেরকে সেই হোটেলটা দেখানো হয়নি যে হোটেলে আমি রয়েছি। আর আজকে এই হোটেলটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে গ্রুপ ট্যুর, উইন্টার কাশ্মীর গ্রুপ ট্যুর, যেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ হচ্ছে। আর আরেকটা যে গ্রুপ ট্যুর আমাদের হচ্ছে সেকেন্ড কাশ্মীর গ্রুপ ট্যুর, যেটা হচ্ছে 4th এপ্রিল থেকে 9th এপ্রিল 2026, সেটা হচ্ছে টিউলিপ কাশ্মীর গ্রুপ ট্যুর। তো যারা বুকিং করছেন বা যারা বুকিং অলরেডি করে ফেলেছেন, তাদের মনে একটা প্রশ্ন বারবার উঁকি দিয়েছে, আমাকেও অনেকে বলেছেন এটা, যে আপনারা যে হোটেলে রাখছেন সেই হোটেলটা একটু চারিপাশটা দেখাবেন, রুম কীরকম দিচ্ছেন। তো পেহেলগামে আগামীকাল যাবো, তখন আপনাদেরকে পেহেলগামের হোটেল দেখাবো। আজ একটু শ্রীনগর হোটেলে দেখিয়ে দিই। তো শ্রীনগরে আমি যে হোটেলে রয়েছি তার সামনে থেকে এরকম রয়েছে হচ্ছে মাউন্টেন ভিউ। এখানে 23 তারিখে প্রচুর স্নোফল হয়েছে এবং পাহাড়ে কিন্তু এরকম বরফ জমে রয়েছে। এবং এই হোটেলে যতগুলো রুম রয়েছে সব রুমই কিন্তু হচ্ছে ভিউ রুম, মানে আপনারা কিন্তু ভিউ রুমও পাবেন এবং প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এরকম ব্যালকনি রয়েছে, যেখানে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। একাকী পুরুষ মানুষের জীবন ছারখার, একাকী পুরুষ মানুষের জীবনে হাম তুম এক কামরে মে বন্ধ, ऐसा ही कुछ ফ্যান্টাসিওয়ালা পেয়ার। জামা কাপড় সব ছড়ানো ছিটানো পরে এসে গুছাবো। তো এই হচ্ছে রুম। বেডের যা সাইজ রয়েছে, এখানে 2জন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা যদি আপনাদের সঙ্গে থাকে, অনেকে তো বাচ্চাকে নিয়ে আসবেন, সাফিসিয়েন্ট আমি বলবো। রুমে তো ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, ওদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, টিকিট রয়েছে। যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট রুমের, সেটা কি, সেটা হচ্ছে যে হিটার। তো এরকম কিন্তু সিঙ্গেল রুম হিটার বা এসি প্রত্যেকটা রুমেই রয়েছে এবং এটা কিন্তু সাফিসিয়েন্ট, কারণ কালকে রাত্রে কিন্তু এটা দিয়ে আমার কাজ হয়ে গেছে। আমাকে আর এক্সট্রা কম্বল নিতে হয়নি। যদি এক্সট্রা কম্বল লাগে সেটাও কিন্তু এরা প্রোভাইড করবে। শ্রীনগরে গরমের সময় একটু গরমও পড়ে, তার জন্য কিন্তু রুমে ফ্যানও রয়েছে। বাট আমরা যে সময় আসছি ওই সময় ঠান্ডা, গরম আমাদের লাগবে না। বাথরুমে গরম জলের ব্যবস্থা রয়েছে, ওই জন্য আজকে সকাল সকাল উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে নিয়েছি। শাওয়ার রয়েছে, মিরার রয়েছে, কোমোড রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাফ সুতরা বাথরুম। এক কথায় সবার পছন্দ হবে। বাইরেটা আপনাদের দেখাই আর সেই সাথে ব্রেকফাস্ট করে চটপট বেরোই, কারণ সময় ঘুরিয়ে বলছে সকাল 9:42। এতক্ষণে আমাদের গুলমার্গ পৌঁছে যাওয়ার কথা, বাট উই আর লেট। রুম থেকে বেরিয়ে আসার পর এই রয়েছে ব্যালকনি এবং অবশ্যই কিন্তু রয়েছে হচ্ছে লিফট, যেটা ভীষণ দরকার। এই হচ্ছে এদের গ্রাউন্ড ফ্লোর, মানে এটা হচ্ছে রিসেপশন প্লাস গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বা ডাইনিং, যেখানে আমাদের গেস্টরা খাওয়া দাওয়া করবে। প্যাকেজ তো আপনারা জানেন যে যেটা উইন্টার কাশ্মীর সেখানে কিন্তু ব্রেকফাস্ট আর রয়েছে ডিনার, আর যেটা আমাদের টিউলিপ কাশ্মীর সেখানে কিন্তু 3টে একসঙ্গে থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। হোটেলের ডেমনস্ট্রেশন দেখাতে গিয়ে সেদিন ব্রেকফাস্ট আর করাই হলো না, কারণ হাতে সময় প্রায় ছিল না বললেই চলে। দেরি করে গুলমার্গ পৌঁছানোর মাসুল অবশ্য পরে গুনতে হয়েছে। আপাতত আমরা ফিরি মূল গল্পে। শ্রীনগর থেকে আমরা রওনা দিচ্ছি গুলমার্গের পথে। আজকে 26শে জানুয়ারি, তার জন্য কিন্তু শ্রীনগরের আজকে সব জায়গায় প্রহরা বা পাহারা তার কিন্তু
খুব বেশি, খুব টাইট সিকিউরিটি আজকে। যদিও ট্যুরিস্টদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমাকে দু একজন জিজ্ঞেস করেছিলেন যে আজকে 26 জানুয়ারি আপনি শ্রীনগরে আছেন, আমরাও আসছি, কোনো কিছু সমস্যা হচ্ছে ট্যুরিস্টদের, কোনো দিকে আটকে দিচ্ছে বা কিছু? একদমই কোনো সমস্যা হচ্ছে না। আর শ্রীনগর থেকে গুলমার্গ হচ্ছে 60 কিলোমিটার। আকাশের অবস্থা তো এরকম, আজকে তো ওদের দেখা নেই, এরকম মেঘলা আকাশ, কারণ আগামীকাল এখানে আবার স্নোফলের কিন্তু ভালো রকম প্রেডিকশন রয়েছে, মানে আজকে রাত থেকেই রয়েছে। গুলমার্গেও রয়েছে, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে গুলমার্গে হয়তো আমরা একটু বেলার দিকে স্নোফল পাবো। আমাদের যে গ্রুপ ট্যুর হচ্ছে সেই গ্রুপ ট্যুরে কিন্তু গুলমার্গের ফার্স্ট ফেজের যে গান্ডোলার টিকিট সেটা কিন্তু ইনক্লুড রয়েছে। আর এমনি যারা কাস্টমাইজ ট্রিপে আসছেন আপনাদের মতো, সেক্ষেত্রে আপনারা প্যাকেজ বুক করে আসার সময় আপনারা গুলমার্গের গান্ডোলার টিকিট নিজেরাও বুক করতে পারেন, বা আরিফের সঙ্গে যদি আসেন আরিফও আপনাদেরকে বুক করে দেবে। যারা কাশ্মীর প্ল্যান করছেন, সেটা আমার গ্রুপ ট্যুরই হোক কিংবা আরিফের সাথেই হোক, কাস্টমাইজ হোক বা যার সাথেই হোক, যেভাবেই হোক, আপনাদের কাশ্মীর ট্রিপে কিন্তু এখনও অবধি কোনো সমস্যা হবে এরকম কোনো সম্ভাবনা আমি অন্তত দেখিনি। এই কাশ্মীর ট্রিপ শেষ করে আমি একবার সিমলা মানালিও যাব। আমার চ্যানেলে যেমন সুইজারল্যান্ড ইনফরমেশনও থাকবে, আমার চ্যানেলে কিন্তু সিমলা মানালি ইনফরমেশনও থাকবে, কারণ সব ধরনের দর্শককে সঙ্গে নিয়ে চলা, তাদেরকে ইনফরমেশন দেওয়া এবং তাদেরকে মানুষ ভ্রমণ করানো বা ভার্চুয়াল ট্যুর করানোই কিন্তু আমার কাজ, আমার পেশা। আরিফ কিতনা কারকে লে রহা হ্যায়? এখানে হচ্ছে 30 টাকা, কালকে সোনমার্গ নিয়েছিল 50 টাকা, গুলমার্গে এরকম 50 টাকাই হবে, বাট রাস্তা থেকে কিনলে 20 টাকা 30 টাকাতে হয়ে যাবে। তো এখানে একটা ভুট্টা আর কি খেতে খেতে এখন যাবো। আর এইদিকে দেখুন সব বরফ টরফ পড়ে আছে, শহরের সব বরফ গলে গিয়েছে, কিন্তু 23 তারিখে যে স্নোফল হয়েছিল তার জন্য কিন্তু এখন শহরের বাইরে বিভিন্ন জায়গায় বরফ রয়েছে। আর রাস্তার আশেপাশে ভুট্টা, ফ্রুট সব বিক্রি হচ্ছে। অনেকে আছেন যারা ফল খেতে ভালোবাসেন, যারা ফ্রুটস খান আমারই মতো, তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা কাশ্মীরে আসেন, শ্রীনগরে কিন্তু রাস্তার ধারে প্রচুর ফলের দোকানও রয়েছে। মোটামুটি আপেল, পেয়ারা, কলা, শসা সব কিছুই পেয়ে যাবেন, যেগুলো আমরা খাই আর কি। কাশ্মীর মানালি এসব ট্রিপ খুব সহজ ট্রিপ, এসব ট্রিপ নিয়ে চাপ খাওয়ানোর দরকার নেই, খুব সহজ ট্রিপ। শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছাতে খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু রাস্তার চরিত্র বলছে আজকে সময় হয়তো বেশি লাগবে, কারণ রাস্তার দুই দিকে জমে থাকা বরফের কাঠিন্য চলার পথকে ধীরে ধীরে করছে সংকীর্ণ। 2023 সালের মতো 2026-এও কিন্তু প্রচুর বরফ পড়েছে। আমি গুলমার্গে 2024 সাল 25 সালে এসেছি, কিন্তু এত বরফ কিন্তু পাইনি। রাস্তার আশেপাশে বরফ ছিল দূরে, এখানে বরফের পরিমাণ এত বেশি পড়েছে এবার, এই বরফ কিন্তু এখনো মেল্ট হয়নি। অন্যান্য সময় ট্যানমার্ক পৌঁছানোর পর আমরা বরফ দেখতে পাই, বা ট্যানমার্ক পৌঁছানো আগে থেকে। এখানে ট্যানমার্ক পৌঁছাতে এখনো লেট আছে, তার আগে থেকে মোটামুটি 3 থেকে 4 ফুট করে বরফ। মানে এতদিন আমরা বরফ দেখতে গুলমার্গের উপরে যেতাম, এখন মনে হচ্ছে গুলমার্গ নিচে নেমে এসছে। আর এইখানে শুধু বরফের হাইটটা আপনারা দেখুন, যে জায়গাগুলো একটু ঘেরা জায়গা না, সেখানে পুরো বরফের স্তূপ হয়ে গেছে। এই সময় কাশ্মীরে এত বরফ, চারিদিকে মানুষজন ঠান্ডায় কাঁপছে। ঠিক উল্টো দৃশ্য হচ্ছে আমাদের দক্ষিণ ভারতে। এই সময় কেরালা, কোচিন, কন্যাকুমারী সব সাইডে মানুষজন গরমে কষ্ট পাচ্ছে এই সময়। আমি তো রিসেন্টলি কেরালা ট্রিপ করে এলাম ডিসেম্বরের লাস্টে, তো ভিডিও তো দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো, সেখানে কীরকম গরম ছিল ভাবুন। মানে ওখানে হয়তো 36-37 এরকম টেম্পারেচার, সেখানে এখানে হচ্ছে -10। মানে আমাদের ভারতবর্ষ যে কত প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ, ভৌগোলিক পরিবেশের দেশ, তার প্রমাণ হচ্ছে এই কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা আমাদের ম্যাংগ্রোভের খাড়ি থেকে রাজস্থানের বালিয়াড়ি। গুলমার্গ পৌঁছানোর প্রায় 13 কিলোমিটার আগে থেকে রাস্তার দুই দিকে বরফের পরিমাণ আর সামনে ট্রাফিক জ্যাম দেখে মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ দেখা দিল। এটাই যে আমরা আদৌ গুলমার্গ পৌঁছাতে পারবো তো? হঠাৎ যদি স্নোফল শুরু হয়ে যায় তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। গুলমার্গে ঢোকার আগে এরকম জ্যাম কখনো পাইনি, এরকম বরফও পাইনি, এরকম জ্যামও পাইনি, দূর দূর পর্যন্ত জ্যাম। কখন গিয়ে পৌঁছাবো? এখানেই মোটামুটি বেজে গেল হচ্ছে 11:15। গাড়ির জ্যাম, গাড়ি ধীরে ধীরে চলছে, রাস্তার দুপাশে প্রচুর বরফ। স্থানীয় সময় বেলা 12:07। এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে ট্যানমার্গে। এখান থেকে গুলমার্গ হচ্ছে 10 কিলোমিটার। বাইরের টেম্পারেচার বলছে -2। বেলা 1টার সময়, 2টোর সময়, 3টের সময় সব স্নোফলের প্রেডিকশন রয়েছে, আজও রয়েছে, কালও রয়েছে। এখানে আমরা আমাদের গাড়িকে ছেড়ে দেবো এবং এখান থেকে নেমে হচ্ছে চেন বাঁধা গাড়ি, কারণ আগে রাস্তা পুরো বরফে ঢাকা। যদি না রাস্তা ক্লিয়ার করে থাকে বা ক্লিয়ার করলেও এত বরফ থাকে এখানে চেন বাঁধা গাড়ি ছাড়া ওঠা সম্ভব নয়। তো এখান থেকে আমরা লোকাল গাড়ি নেবো, যে গাড়ি করে আমরা পৌঁছাবো হচ্ছে গুলমার্গ। এবং যেমনটা বলেছিলাম, এই গাড়িতে কিন্তু চাকায় চেন পরানো রয়েছে। আর যারা উইন্টার কাশ্মীর, উইন্টার মানালি বা কোনো উইন্টারের জায়গায় যাবেন, অনেক হয়তো জানেন, আমিও জানি, কিন্তু আমি ভুল করেছি, এই ভুলটা আপনারা করবেন না। থার্মাল অবশ্যই সঙ্গে রাখবেন। যতই গায়ে সোয়েটার থাক, যতই ভালো জ্যাকেট থাক, থার্মাল মাস্ট, থার্মাল কিন্তু রাখবেন। জিন্সের নিচেও থার্মাল থাকবে, আবার বডিতেও থার্মাল থাকবে, না হলে শরীর চট করে গরম হবে না। আর যদি আপনাদের কাছে পোশাক না থাকে, ধরুন জুতো বা জ্যাকেট, অনেকেই এখানে এসে ভাড়া করে, তো এখানে দোকানপাট প্রচুর রয়েছে, সেখান থেকে ভাড়া করতে পারেন। এই যাত্রাপথ কতটা সুন্দর সেটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই।
নিচে জাম ছিল, কিন্তু ওপরে উঠে আসার পর কিন্তু সেই জামটা আর নয়, গাড়ি কিন্তু তার স্বাভাবিক গতিতে এগোচ্ছে। সবই হচ্ছে, শুধু স্নোফলটাই হচ্ছে না। স্নোফলটা পেয়ে গেলে বলা যেতে পারে ট্রিপটা সাকসেস। তবে এটাও ঠিক যে হয়তো ভগবান এবার কিছু আলাদা ভেবে রেখেছে, যে পরপর 2 বছর গুলমার্গে স্নোফল দিয়েছি, সোনমার্গে স্নোফল দিয়েছি, কাল পেহেলগামে স্নোফল দেবো। গুলমার্গ পৌঁছানোর পর পরিস্থিতি কি হতে পারে শুরুতেই তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। যাওয়া আসার রাস্তাটুকু ছাড়া আশেপাশের সবটাই পুরো বরফের চাদরে। স্থানীয় সময় বেলা 1টা, এই মুহূর্তে এসে পৌঁছালাম গুলমার্গ। আর আজকে এখানে যে লেভেলের বরফ রয়েছে, যারা এখানে এসছে তারা সত্যি এইটা কনফিউজ হয়ে গেছে, যেটা কি সাইবেরিয়া নাকি সুইজারল্যান্ড নাকি আমাদের ভারতবর্ষের কাশ্মীরের গুলমার্গ। আর যারা গন্ডোলার টিকিট পায়নি তাতেও কোনো সমস্যা হয়নি, কারণ নিচে যে পরিমাণে বরফ রয়েছে একবার শুধু দেখুন সামনে কত মানুষ গিজগিজ করছে সামনে ওই ভ্যালিতে, যেন মনে হচ্ছে পেঙ্গুইন। ওই পাহাড়ের মাথায় বরফ, এই ভ্যালিতে বরফ, নিচে বরফ। অন্যান্য সময় এই জায়গাটা যখন শীতকাল থাকে না তখন পুরো সবুজে সবুজ থাকে, তখন হচ্ছে গ্রিন কাশ্মীর। আর এখন এখানে পুরো বরফে ঢাকা হোয়াইট কাশ্মীর। এই দৃশ্য দেখার পর কাশ্মীর না এসে কেউ থাকতে পারবে না। কিন্তু আমরা আগে যাব হচ্ছে ওই পাহাড়ের ওপরে, গুলমার্গের গন্ডোলার সেকেন্ড ফেজে, অলমোস্ট 14,000 ফুট ওপরে। ওখানে গিয়ে ওখানকার দৃশ্যায়ন ক্যামেরাবন্দি করব, আপনাদেরকে দেখাবো। তারপরে নিচে এসে এই ভ্যালিতে হারিয়ে যাব। যবে থেকে দেখেছি সিনেমা রোজা, তবে থেকে শুরু করেছি এই জায়গা খোঁজা। শ্রীনগর থেকে যে গাড়ি চড়ে আপনি ট্যানমার্গ গেলেন, মানে যেখান থেকে আমরা চেনবাদা গাড়ি নিলাম, সেই গাড়ি কিন্তু ওই গুলমার্গের গেট পর্যন্ত আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে গন্ডোলা পর্যন্ত আপনাদেরকে হয় পায়ে হেঁটে যেতে হবে, নাহলে আলাদা কোনো গাড়ি নিতে হবে, এটা এখানকার নিয়ম। তবে সঙ্গে যদি ভালো জুতো থাকে তাহলে আপনাদের জুতো রেন্ট নিতে হবে না। যদি জুতো জ্যাকেট না থাকে তাহলে কিন্তু রেন্ট অবশ্যই নিয়ে নেবেন। ঠান্ডা কিন্তু এখানে প্রচুর। তার থেকেও বড় কথা, এই রাস্তায় এত বরফ আর কাদা না, আপনার এমনি জুতো কিন্তু এমনি ভিজে যাবে। গাড়ির ব্যবস্থা এখানে হয়ে গেছে। অ্যাকচুয়াল আরিফ ভাই আছে তো কোনো চাপ নেই। আরিফ থাকতে আমি কাশ্মীরে কোনো চাপ নিই না। আমরা পৌঁছে গেছি গুলমার্গের যে গন্ডোলা, সেখানে বরফ তো এখানে মারাত্মক। অন্যান্য সময় ওই দিক দিয়ে লাইন করতে হয়, ওই দিক দিয়ে এন্ট্রি করতে হয়, আজকে এই দিক দিয়ে ডিরেক্ট এন্ট্রি। টিকিট অনলাইনেও পাওয়া যায়, অন স্পটেও টিকিট পাওয়া যায়। কিন্তু আমার পরামর্শ আপনারা কিন্তু অনলাইনে টিকিট বুক করে আসুন। না হলে যদি সিজনে আপনারা আসেন এপ্রিল মাসে, মে মাসে, তখন কিন্তু স্পটে টিকিট পাওয়া মুশকিল। এমনি বছরের অন্যান্য সময় যখন পিক সিজন নয় তখন স্পটেও টিকিট পাওয়ার চান্স রয়েছে। 26 তারিখের টিকিট কিন্তু বহুদিন পর্যন্ত ছিল, আমি 2 দিন আগে কেটেছি। কিন্তু আজকে এখানে টিকিট সব জিরো হয়ে গেছে। টিকিটের যে কিউআর কোড সেটা কিন্তু এখানে স্ক্যান হবে। আগে আই কার্ড লাগছিল, এখন আমার আই কার্ড লাগছে না, ভিড় বলে হয়তো দেখছে না। কিন্তু আই কার্ড কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, একটা আধার কার্ড। আর টিকিট কিন্তু এখানে আপনাদের স্ক্যান হবে। আজকে আর ওপরে সেরকম লাইন নেই। অন্যান্য সময় তো এখানে প্রচুর লাইন থাকে, আজকে ফাঁকা। লোক তো অধিকাংশ উপরে চলে গেছে, এখন সব নেমে আসার টাইম, আর আমরা এখন উপরে যাচ্ছি। এখানে সামনে হালকা লাইন রয়েছে। আমার কষ্ট হবে কারণ হাত বের করতে হবে তো। এইরকম ক্যামেরা ছাড়া এই দৃশ্য আসবে না। চলন্ত গন্ডোলার বাইরে হাত কিংবা ক্যামেরা বের করে এই ধরনের ভিডিও শ্যুট অবশ্যই ঝুঁকিপূর্ণ। কিন্তু আজ কিসের মোহে যেন আক্রান্ত হয়ে এই রকম একটা রিস্ক নিয়ে নিলাম। তারপর যা পেলাম,
মাঝে মধ্যে সিচুয়েশন এমন হতে পারে যে গান্ডোলা চলতে চলতে থেমে যেতে পারে, তো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, পাওয়ার কাট হয়ে যায় তার জন্য অফ হয়ে যায়, তো টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি শূন্য একটু তুলবেন, তারপরে আবার পাওয়ার স্টার্ট করে অটোমেটিক স্টার্ট করে দেবেন, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এমন কিছু ওটা কঠিন নয়। যারা সেকেন্ড ফেজ যাওয়ার প্ল্যান করেছেন, যদি ফার্স্ট ফেজে এরকম হয় যে ফার্স্ট ফেজে অনেক বরফ আর সেকেন্ড ফেজ পরে যাওয়া বলে গেলেন না, সেটা কিন্তু করবেন না। আগে সেকেন্ড ফেজ ঘুরে আসবেন, তারপরে এসে ফার্স্ট ফেজে এনজয় করবেন, কারণ সেকেন্ড ফেজে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। গুলমার্গের এই গান্ডোলায় যারা ট্রাভেল করেছেন, একটা তথ্য হয়তো অনেকেরই জানা নেই। গুলমার্গের গান্ডোলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় উচ্চতম গান্ডোলা, যা প্রথম পর্যায়ে 3050 মিটার কন্ডোরি শৃঙ্গে এবং দ্বিতীয় পর্যায়ে 3950 মিটার উচ্চতায় আফার ওয়ার্ড শৃঙ্গে পৌঁছে যায়। ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায়ে একজনের টিকিটের মূল্য 800 টাকা এবং সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ে একজনের টিকিটের মূল্য 1000 টাকা। তবে যারা সেকেন্ড ফেজে যাবেন সেক্ষেত্রে ফার্স্ট ফেজের টিকিট অবশ্যই কাটতে হবে, অর্থাৎ আসা যাওয়া নিয়ে একজনের টিকিটের মূল্য 1800 টাকা। 2021 সালে লকডাউনের সময় যখন গুলমার্গে এসেছিলাম, তখন গান্ডোলা সেকেন্ড ফেজে গিয়েছিলাম। তারপর আর কোনোদিনই যাওয়া দরকার পড়েনি, কারণ নিচে এতটাই বরফ পেয়েছি। আবহাওয়া খারাপ থাকলে, বিশেষ করে এই শীতকালে, সেকেন্ড ফেজের গান্ডোলা প্রায় বন্ধ করে দেওয়া হয়। প্রচণ্ড ঠান্ডা আর অক্সিজেনের অভাবের কারণেই হয়তো অধিকাংশ পর্যটক বিশেষ করে শীতকালে এই সেকেন্ড ফেজ গান্ডোলা অ্যাভয়েড করেন। শুধুমাত্র যারা স্কি করতে আসে তারাই সেকেন্ড ফেজ পর্যন্ত আসে, কারণ এখানে পাহাড় যতটাই খাড়া, বরফের পরিমাণ ততটাই বেশি। আরও একটা সমস্যা রয়েছে, ঠান্ডা হাওয়ার দাপট। ভালো শীতের পোশাক, বিশেষ করে জ্যাকেট, জুতো, গ্লাভস এগুলো সঙ্গে না নিয়ে শীতকালে সেকেন্ড ফেজের পৌঁছানোর চেষ্টা কখনোই করা উচিত নয়। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, গুলমার্গের নিচে এবং গান্ডোলার ফার্স্ট ফেজে যে পরিমাণে ভিড়, এখানে কিন্তু সেই পরিমাণে ভিড় নেই। এই পরিমাণ এখানে দোকানপাটও সেরকম নেই, মানুষজনও নেই। প্রথম যে সমস্যা হবে সেটা হচ্ছে ঠান্ডা, এবং এখানে অক্সিজেনের সমস্যা আছে, অক্সিজেন এখানে কম। তো এখানে হয়তো অক্সিজেনের ক্যানের দরকার হতে পারে যদি আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে। এখানেও আপনারা ক্যামেরাম্যান পেয়ে যাবেন যারা কিন্তু আপনাদের রিলস বা ফটো সব বানিয়ে দেবে। সব সহ্য করা যায়, সব সহ্য করা যায়, কিন্তু এই ঠান্ডা হাওয়াটা সহ্য করা যায় না। স্নোফলও মাঝে মধ্যে হচ্ছে হালকা হালকা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটার উচ্চতা হচ্ছে 3950 মিটার। একটা দুটো এখানে দোকান আছে, আসলে একটু দেখাই আপনাদেরকে। যারা কিন্তু এনজয় করে তারা এনজয় করবে। দেখুন এখানে কিন্তু শাড়ি পরে সবাই আর কি ভিডিও করছে। যে শাড়ি পরে ভিডিও করছে তার পক্ষেই ঠান্ডা সহ্য করাটা কিন্তু কঠিন ব্যাপার, মানে রীতিমতো একটা চ্যালেঞ্জ। বাট ওই যে বললাম, মানুষের আনন্দের কাছে প্রকৃতির প্রতিকূলতা হয়তো কিছুই নয়, মাঝে মধ্যে এটাই বারবার প্রমাণিত হয়। এত হাওয়া দিচ্ছে তো এখানে, এই জন্য না মাঝে মধ্যে গুঁড়ো গুঁড়ো বরফ উড়ে আসছে, মনে হবে এই মনে হয় স্নোফল শুরু হয়ে গেল। এই ওপরে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে এখানে, মানে এটা কিন্তু একটা প্রোটেক্টেড এরিয়া, তার জন্য কিন্তু বেশি দূরে যাওয়া বা যেখানে সেখানে গিয়ে ভিডিও করা, ফটোগ্রাফি করা, সেগুলোর উপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এই জায়গায় দরকার হচ্ছে গরম গরম চা কিংবা কফি, তো সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। যারা এখানে রয়েছে তারা কিন্তু কফি, ম্যাগি, চা সব কিছু বিক্রি করছে। बंगाल से सर, मैं मुर्शिदाबाद से। এক কাটোরি ম্যাগির দাম হচ্ছে 100 টাকা। আরে গরম, এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি কিন্তু হচ্ছে অমৃত। প্রচণ্ড ঠান্ডা আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পেরেই মিনিট 15 সময় সেকেন্ড ফেজে কাটিয়ে আবারও গান্ডোলা চড়ে নেমে এলাম ফার্স্ট ফেজে। আর জীবনে ওপরে যাবো না সেকেন্ড ফেজে। ওখানে খানিকক্ষণ ঘুরছিলাম, মুড়ি ফুড়ি খেলাম, তারপরে ভিডিও শ্যুট করছিলাম। হঠাৎ করেছি মাথায় ব্যথা শুরু হয়ে গেছে, সঙ্গে কর্পূর নাই, ওষুধ তবে সঙ্গে রাখি না। তারপরে মনে হচ্ছে শ্বাস নিতে না, শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। এমনিতে ওখানে অক্সিজেন কম, এটা মাথায় দপদপ করছে, বুঝতে পারলাম যে হাই উঠছে। বুঝলাম যে এটা অক্সিজেনের কম হয়ে যাওয়ার জন্য ওখানে অক্সিজেন খুবই কম। দিয়ে কেবল কার ধরে ফার্স্ট পেজে এলাম। এখানে তাও একটু ঠিক লাগছে। শ্বাসকষ্ট সমস্যা আছে তাদেরকে বলবো তারা উপরে যাবেন না, প্রবলেম হয়, আমারও হচ্ছে। আর গেলেও ওখানে চুপচাপ থাকবেন, কোনো অ্যাক্টিভিটি করার দরকার নেই, তারপরে চলে আসবেন। নাহলে কর্পূর সঙ্গে রাখবেন বা ডাইমক্স ওষুধও খেতে পারেন, পারলে ছোটো অক্সিজেন কেন রাখতে পারেন। রিস্ক কিন্তু কখনোই নেবেন না। এই মুহূর্তে শরীরকে চাঙ্গা করার জন্য দরকার ছিল 1 কাপ গরম গরম কফির। অতএব চলে এলাম গুলমার্গ গান্ডোলার সবচাইতে সুন্দর ক্যাফেতে। এখানে ক্যাফি লাতে হচ্ছে 250, মোচা 250, ক্যাপুচিনো 250, ঠিকই আছে, এয়ারপোর্ট থেকে দাম কম। কফি রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে মাফিন। আমি একটা মাফিন খাবো,
আর জলের বোতল টোতল মোটামুটি যা যা দরকার সব এখানে পেয়ে যাবেন। এমনিতে এখানে ভিড় প্রচুর, মানুষজনের কমতি নেই এখানে। আর খাওয়া দাওয়ার পর টেবিল ফেবিল সব দেখুন কীরকম নোংরা টোংরা করে একাকার করে দিয়েছে। এখানে কফির কাপ, এখানে টেবিল, মানে এত সুন্দর ক্যাফেটার পুরো 12টা বাজে 13টা করে দিয়েছে, এত ভিড় এখানে। এমনি এখানে ডাল ভাত সবজিও কিন্তু পাওয়া যাচ্ছে, কেউ যদি মনে করে এখানে লাঞ্চ করবো সেটাও করতে পারে। কয়েক ঢোক পানীয় জল, 1 কাপ কফি আর 1 পিস মাফিন খেয়ে শরীরটা মোটামুটি চাঙ্গা হলো। আর সেই সাথে ফিরে এলো হারানো এনার্জি। আর বাইরে তখন শুরু হয়েছে তুষারপাত। স্নোফলটা একটু বাড়লো, বেরিয়ে এলাম। কিন্তু গত বছর এত বরফ ছিল না, কম বরফ ছিল। আমার মনে আছে বা আপনারা ভিডিও দেখেছেন যে এই জায়গা দিয়ে আমি হাঁটছিলাম, তখন সন্ধ্যাবেলা দিকে স্নোফল হচ্ছিল। এই ক্যাফেতে বসেও আর কি খাওয়া দাওয়া করেছিলাম। আজকে 26শে জানুয়ারি, সবাই এখানে পতাকা নিয়ে এসছে, পতাকা নিয়ে এসে এখানে রিলস বানাচ্ছে। উপরে এখন ভালো স্নোফল হচ্ছে। হালকা থেকে মাঝারি তুষারপাতের মধ্যেই দেখা হয়ে গেল বেশ কিছু দর্শক বন্ধুর সাথে। শুনলাম ওনারা আমার 2025 সালের ভিডিও দেখেই এই সময় উইন্টার কাশ্মীর প্ল্যান করেছেন। আমার ভিডিও দেখার পরে কাশ্মীর এসছে, পুরো প্ল্যান করেছে এই ভিডিও দেখে। ভিডিও দেখেই সব প্ল্যান করা। শিডিউল সেট করা এইভাবেই। আর এখানে আসার পর কিরকম বরফ, আর সেই সঙ্গে হালকা হালকা snowfall। দুদিন আগের ভিডিও দেখেই বলছি। কোথায় সুইজারল্যান্ড, কোথায় সাইবেরিয়া, আমাদের কাশ্মীর সেরা, সেরা। ইয়েস। ঠিক আছে, সবাই খুব এনজয় করুন, আবার কোনোদিন ভালো থাকবেন। একদম একদম পৃথিবী গোল, আবারও দেখা হবে। এখানে টেম্পারেচার মোটামুটি মাইনাসে চলে গিয়েছে। দেখুন একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা মা নিয়ে এসছে ভালো করে কম্বলে মুড়ে টুড়ে, তার মধ্যে আবার স্নোফল হচ্ছে। দেখুন কত সুন্দর বাচ্চাটাকে নিয়ে এসছে। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমার বাচ্চা ছোট, আমি কি কাশ্মীর যেতে পারবো? কোনো ব্যাপারই না। আপনি যদি বাচ্চাকে উপযুক্ত পোশাক পরিচ্ছদ পরাতে পারেন, আপনি গুলমার্গের এই ফার্স্ট ফেজে স্নোফলে এই মাইনাস টেম্পারেচারও বাচ্চাকে নিয়ে আসতে পারবেন। ওর হয়তো মনে থাকবে না, কিন্তু ও যখন বড় হয়ে দেখবে যে আমি এইটুকু বয়সে গিয়েছিলাম, তখন কিছু আলাদাই ব্যাপার। আমাদের বাবা মারা তো আমাদেরকে ছোটোবেলায় এরকম কাশ্মীরে আনতো না, দার্জিলিং নিয়ে যেত। এখন ছোট বাচ্চারাও চলে আসছে, কারণ এখন যুগ এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। প্রত্যেকবার আমি দেখেছি এখানে বেলার দিকে আসলেই স্নোফলটা পাওয়া যায়। যত বিকেল আসে না, দুপুর ফুরিয়ে বিকেল আসে, তখনই আলটিমেট স্নোফলটা শুরু হয়ে যায়। আমার গতবার অভিজ্ঞতা তাই হয়েছিল। আর যারা কাশ্মীর বেড়াতে আসে, মানালি বেড়াতে আসে, সেখানে এসে তারা এক্সপেক্ট করে যদি একটু বরফ পাই বা স্নোফল পাই, তাহলে কেউ চাই না। সত্যি তাই, প্রকৃতি এতটাই সুন্দর, এতটাই দারুণ। এই বরফের জায়গাতে এসে সবার এক্সপেকটেশন থাকে বা সবার ইচ্ছে থাকে যে আমরা রিলস বানাবো। আমিও যাচ্ছি রিলস বানাতে। ওয়েদার প্রেডিকশন মেনেই সেই বিকেল থেকেই শুরু হলো মাঝারি স্নোফল। যত সময় বাড়বে ততই বাড়বে এর পরিমাণ। আর স্নোফলের মধ্যে শ্যুট করে ফেললাম বেশ কয়েকটা রিলস। বয়স হয়তো বেড়েছে, কিন্তু জোশ আজও একই আছে। এই মুহূর্তটুকু এনজয় করার জন্যই তো প্রত্যেক বছর উইন্টার কাশ্মীর ছুটে আসা। এই যে কয়েক ঘন্টার অভিজ্ঞতা, এটাই মনে করিয়ে দেয় সবার সেরা আমার দেশ ভারতবর্ষের কথা। যারা ঠান্ডার মধ্যে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিতে পারিনি স্নান করে, তাদেরকে এইখানে এসে অঞ্জলি দেওয়ানো হবে। ওরে বাপরে, ঠান্ডা ঠান্ডা রিলসের চক্করে হিলসে এসেই মনে হচ্ছে মারা যাব। হাত ফাত পুরা লাল হয়ে গেছে, বডিতে আর কিছু নেই। কোথায় গেল ভিটামিন, কোথায় গেল মিনারেলস, কোথায় গেল হিমোগ্লোবিন? থরথর করে কাঁপছে, আঙুল ফাঙুল ভাই কাজ করছে না। জুতোর মধ্যে বরফ, প্যান্টের ভেতরে বরফ, সব জায়গায় শুধু বরফই বরফ। তবে এখানেই শেষ নয়, এরপরে যাব মানালি, ওখানেও স্নোফল হবে। ওখানে গিয়েও প্রচুর 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 মজা হবে। আপাতত ড্রেস পরি, ঠকঠক করে কাঁপছি, মাইনাস টেম্পারেচার। ওইগুলো সব এখন সাদা হয়ে গেছে, মানে ওইখানে এখন প্রচুর স্নোফল হচ্ছে। তো এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনারা যারা রয়েছেন 2 ঘন্টার বেশি সময় ধরে তারা ফিরে যান। আর আসার সময় অতটা ভিড় টির পাইনি, ফাঁকাই ছিল। যাওয়ার সময় এই যে ভিড়, এই যে লাইন, এটাই প্রমাণ করে যেখানে কত টুরিস্ট এসেছিল। আরিফ, এপ্রিল তক বরফ रहेगा না? এপ্রিল থেকে रहेगा। আরিফ বলে দিল যে এপ্রিল পর্যন্ত বরফ থাকবে। তো আপনারা যারা আসছেন, ফেব্রুয়ারি মাস এখনও তো পড়ে আছে, যা ফেব্রুয়ারি পুরোটা আছে, মার্চ আছে, এপ্রিল আছে, বরফ পেয়ে যাবেন। এপ্রিলে আসলে তো টিউলিপ বরফ সব একসাথেই পাবেন। তখন আবারও আপনাদের সাথে একবার আসবো এখানে এনজয় করতে, মানে আমার গ্রুপের সাথে। এই যে 3 ভদ্রলোক রয়েছে, এরা এসছে কেরালা থেকে। কেরালা में अभी कितनी गर्मी है? बहुत गर्मी है, बहुत गर्मी है। इसलिए आप लोग यहाँ गए ना, आप इधर आ गए। सीधा साउथ से सीधा नॉर्थ। दो मलयाളം ലാംഗ്വേജ് में बात करेंगे। हाँ, ഞങ്ങൾ കശ്മീർ നാട്ടിൽ നിന്ന് കശ്മീർക്ക് വന്നതാണ്. അപ്പോൾ നല്ലൊരു ബംഗാളി ഒരു ഫ്രണ്ടിനെ യൂട്യൂബർ ഞങ്ങൾ കണ്ട് ട്രാവൽ വിത്ത് കോശി. അപ്പോൾ വിത്ത് എൻജോയ് കശ്മീർ. Yeah. Come on everybody, let's go. একটা সময় এসেছিলাম 4:14,
সোয়া 3 ঘন্টার মধ্যে কত কিছু করলাম বলুন। এই জিনিসের না আলাদা একটা মজা আছে। আর এটা কখন দেখবো জানেন, যখন আমার বয়স মোটামুটি 70 বছর হয়ে যাবে, যদি ততদিন বাঁচি, তখন দেখবো যে যখন বয়স ছিল 38, 39, 40, তখন কি করেছি সেই সময়কে, কত ঘুরেছি। এগুলো তো জীবন খাতার প্রদীপ পাতায় রয়ে যাবে না। একটা সময় ব্লগও থাকবে না, একটা সময় অডিয়েন্সও থাকবে না, একটা সময় হয়তো আমি আর এরকম ব্লগ বানাবো না, কিন্তু আমার যে সংগ্রহ আমার জীবনের চলার পথে সেগুলোই রয়ে যাবে। যখন নড়াচড়া হয়তো করতে পারবো না, হয়তো দৌড়ঝাঁপ করতে পারবো না, তখন থেকে বসে বসে কী দিন কাটিয়েছি। স্থানীয় সময় 4:22 নেমে এলাম নিচে। ওপরে তো স্নোফল হচ্ছিল, বাট নিচে হালকা হালকা স্নোফল হচ্ছে। গত বছর যখন এখানে এসেছিলাম তখন তো গুলমার্গে হোটেল নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই বছর আর গুলমার্গে থাকছি না, সময় সংক্ষিপ্ত, 72 ঘন্টার জন্য তো এসেছি। শুরু থেকে তো বলছিলাম 72 ঘন্টা, তার মধ্যে তো 48 ঘন্টা হয়ে গেল। আর একটা দিন আগামীকাল পেহেলগাম, ব্যাস, তারপর একদম বাড়ি। আমি প্রত্যেকবার এই সময় কাশ্মীর আসি, আমি বলছিলাম আপনাদেরকে তখন, আমি কোনো দিন বোর হইনি, কখনো আমার মনে হয়নি যে এখানে একই জিনিস দেখছি, একই বড়, কখনো মনে হয়নি। প্রত্যেকবার যেন কাশ্মীর নতুন রূপে ধরা দেয়। এই যে প্রত্যেকবার দুর্গাপুজো হয়, দুর্গাপুজোতে আমরা ঠাকুর দেখতে যাই আমাদের মণ্ডপে বা বিভিন্ন মণ্ডপে, তো আমরা ভাবি যে এই বছর কি থিম থাকবে বা এই বছর পুজো কেমন হবে। তো কাশ্মীরও ঠিক তাই, প্রত্যেকবার এসে মনে হয় যে এই বছর এসে বা নেক্সট ইয়ার যখন আসবো তখন স্নোফল এক্সপিরিয়েন্স কীরকম হবে। সবসময় চাইবো যে আমাদের দেশ, আমাদের ভূস্বর্গ কাশ্মীর এরকম সুন্দর থাকুক, আর যেন কোনো অঘটন, দুর্ঘটনা, কোনো রকম কিছু এখানে না ঘটে, এবং আমরা যারা ট্যুরিস্ট এখানে বেড়াতে আসি তারা যেন নিশ্চিন্ত মনে এখানে আসতে পারি। ভরসা আছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর ওপরে, তারা যেভাবে আমাদের পরেড করছে, আমাদের মতো নাগরিকদেরকে এবং ভূস্বর্গকে, তাদের ওপর অবশ্যই ভরসা রয়েছে। এবং আপনারাও আসুন, যারা আসতে চাইছেন, মন থেকে আসতে চাইছেন কাশ্মীর দেখার জন্য, কাশ্মীর বেড়ানোর জন্য আসুন, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। অনেকের মনে আফসোস থাকে, অনেকের মনে ইচ্ছা হয় যে গুলমার্গের ফার্স্ট ফেজে গেলে এরকম ইগলু ক্যাফে পাবো, কিন্তু এখানে এই নিচে এত বরফ, এখানেও কিন্তু দেখুন ইগলু ক্যাফে করেছে, এখানেও কিন্তু সেই ফিলিংস আপনারা পেয়ে যাবেন। গুলমার্গ থেকে ফিরে যাওয়ার পথেও দেখলাম বরফের মধ্যে পর্যটকদের উৎসাহ। বেলা ফুরিয়ে আসছে, কিন্তু মানুষের মধ্যে উত্তেজনার উষ্ণতা তখনও অটুট। যারা গন্ডোলা চড়ে ওপরে যায়নি তারা অতিরিক্ত সময় হাতে পেয়ে আরও বেশি এনজয় করছে। ভূস্বর্গ অপেক্ষা করছে আরও একটা তুষারপাতের। আমি একটা কথা সবসময় বলি যে বেড়াতে গেলে ভাগ্য জিনিসটা খুব ম্যাটার করে। ঠিক তার পরের দিন অর্থাৎ 27শে জানুয়ারি কাশ্মীরের তুষারপাত ভয়ঙ্কর আকার ধারণ করে, যার ফলে একদিনের জন্য বন্ধ হয়ে যায় গুলমার্গ এবং সোনমার্গের যোগাযোগ ব্যবস্থা। আর সেই স্নোফল কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে তার আঁচ পেয়েছিলাম পরবর্তী 24 ঘন্টায় পেহেলগামের পথে। ফিরব সেই গল্প নিয়ে কাশ্মীর সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে। সেই সঙ্গে ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাই, আমাদের বিভিন্ন গ্রুপ ট্যুরের আপডেট পেতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 7908808283 এই নাম্বারে একটা হাই লিখে। 5:35 এতক্ষণে আমাদের নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু একটা ঘটনা ঘটেছে। যখন আমরা জার্নি শুরু করলাম ওই গুলমার্গ থেকে ট্যানমার্গের উদ্দেশ্যে, তো কিছুটা পথ আসার পর, ওই 600-700 মিটার আসার পর, আমাদের গাড়ির যে চালক সে বলছে গাড়ির ব্রেক শু খারাপ হয়ে গেছে, খুলে গেছে ব্রেক শু, কিছুটা প্রবলেম হচ্ছে, মানে গাড়িতে ব্রেক ধরবে না। তাই বললাম আমার জুতো আছে এক্সট্রা, জুতো লাগিয়ে নাও, শুই তো দরকার, ওটাই ব্রেকে লাগিয়ে নাও। বলছে না, এই জুতো দিয়ে কাজ হবে না। এখন কিন্তু আমাদের গাড়িতে কোনো ব্রেক নেই, হ্যাঁ হালকা ব্রেক আছে, হালকা, তার মধ্যে দিয়ে এই গাড়ি নামছে চেনে সাপোর্টে। এই জন্য আমাদের ওভারটেক করে সব গাড়ি নেমে গিয়েছে, শুধুমাত্র আমাদের গাড়ি ধীরগতিতে নামছে, না হলে এতক্ষণে ট্যানমার্গ পৌঁছে আমাদের শ্রীনগরের গাড়িতে উঠে শ্রীনগর রওনা দিতে পারতাম। চলছে আস্তে আস্তে, চলুক, কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে বড় বড় জার্নিতে এরকম ছোটো ছোটো ব্যাপার হতেই পারে। রাত 8:11 আমাদের বুফে ডিনার কী রয়েছে অলমোস্ট একই থাকে। এখানে রয়েছে স্যালাড, যত খুশি খাও। এখানে রয়েছে কড়াই চিকেন, বেশ টেস্টি। এখানে রয়েছে রাইস ক্ষীর, চালের তৈরি ক্ষীর। এখানে রয়েছে আলু পালক, বাহ বেশ কামাখা। ডাল মহারানি, আমি অন্য কিছু পড়ছিলাম এইচ না হলে। এখানে রয়েছে রাইস। এই চালটা খুব সুন্দর, দারুণ একটা স্মেল আছে। দেখা হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে, যেখানে আমরা যাবো পেহেলগাম, এবং তারপরে একদম বাড়ি। এবং পরবর্তী যে প্ল্যানিং চলছে এই মুহূর্তে সেটা হচ্ছে সিমলা মানালিটাও আপনাদের দেখিয়ে দেবো। অনেক দিন আগে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম। আপনারা যেভাবে আসবেন আপনাদের ট্রিপ যেন সাকসেস হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, লাভ ইউ, টাটা, গুড নাইট।